লেখক সুপ্রিয় ভট্টাচার্যের মন। গল্পটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প মন। কুইক অনলাইন ডেলিভারি সার্ভিসের ছেলেটা যখন আমাকে ফোন করলো তখন প্রায় 9টা বাজে। অফিসে যাওয়ার তাড়া থাকায় তাড়াতাড়ি দরজা খুলে প্যাকেটটা নিতে গিয়ে ছেলেটার দিকে তাকিয়ে একটু অবাক হলাম। 26-27 বছরের এক যুবক, পরনে অত্যন্ত সাধারণ জামা প্যান্ট, সুঠাম চেহারা, 6 ফুটের কাছাকাছি লম্বা, দেখতেও বেশ সুশ্রী। এই রকম একটা ছেলের হাতে আমার অর্ডারের প্যাকেটটা দেখে কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, এই কুইক অনলাইন ডেলিভারি সার্ভিসের মালিক কি আপনি? ছেলেটি আমাকে অবাক করে বলল, না, সে ডেলিভারি ম্যান। আমি প্যাকেট সমেত বিলটা নিয়ে টাকাটা দিয়ে বললাম, আপনার চেহারা এত সুন্দর অথচ এই কাজ করেন? ছেলেটি একটু হাসল, তারপর বলল, আপনি ওই কবিতাটি পড়েননি, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে? কথাটা শুনে আমি চমকে উঠলাম, হাত থেকে প্যাকেটটা পড়ে গেল। প্যাকেটটা তুলে দেখি ছেলেটা চলে গেছে। সিঁড়ির দিকে শূন্য দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থেকে দরজা বন্ধ করে ভেতরে চলে এলাম। সত্যি কথা বলতে কি, একটা ডেলিভারি ম্যানের মুখ থেকে এইরকম একটা কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তাই কিছুটা ধাক্কা খেয়েছি। কেরিয়ার তৈরি করবার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সময় পাঠ্য বইতে যেটুকু কবিতা, নাটক, নোবেল পড়ার সুযোগ হয়েছে ওই পর্যন্তই। আলাদা করে সাহিত্য সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি ইভা, বাবা আর বোনের সঙ্গে এই শহরে থাকি। একটা বেসরকারি ব্যাংকে চাকরি করি, বোন কলেজে 2nd ইয়ারে পড়ে। বাবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন। রাশভারী লোকটা নিজের স্ট্যাটাস সম্পর্কে অত্যন্ত সচেতন। 6 বছর আগেও রাত দিন ব্যবসা করে দৌড়ে বেড়াতেন। সেই লোকটাই মা মারা যাওয়ার পর থেকে কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন। প্রয়োজন ছাড়া কথা বলেন না, কাজ ছাড়া বাইরে বের হন না। দিন 7 পর ব্যাংকের ইয়ার এন্ডিংয়ের কাজ চলছিল, তাই একটু রাত করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ নজরে পড়ল রাস্তার ধারে লাইট পোস্টের বড় আলোটার নিচে সেদিনের সেই ডেলিভারি দেওয়া ছেলেটি কয়েকজন পথ শিশুকে পড়াচ্ছে। অবাক হলাম এই ভেবে, আজকালকার ছেলেরা যেখানে পার্টি পলিটিক্স, ডেটিং, আড্ডা, মোবাইল ঘাটার পেছনে সময় কাটিয়ে দেয়, সেখানে এই ছেলে পথ শিশুদেরকে নিয়ে সময় কাটায়। কেন জানি সেই মুহূর্তে মনে হয়েছিল ছেলেটির সঙ্গে আলাপ করা দরকার। গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে ছেলেটির দিকে এগোলাম। সে তখন পথ শিশুদের পড়ানোয় ব্যস্ত। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর পথ শিশুদের একজন আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটিকে ইশারা করতেই ঘাড় ঘুরিয়ে ছেলেটি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলল, ম্যাম, কিছু বলবেন? আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে সেদিনও ছেলেটিকে যে জামা প্যান্টে দেখেছিলাম আজও সে সেটা পরে আছে। একটু হেসেই বললাম, চিনতে পেরেছেন? সে 2-3 দিনের দাড়ি না কাটা মুখে একটু লজ্জা হাসি হেসে বলল, ডেলিভারি ম্যানরা একবার কোনো ঠিকানা বা ব্যক্তিকে দেখলে চট করে সেটা ভোলে না। কথাটা কানে লাগলেও প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, আমার কিন্তু আপনার এই পথ শিশুদের পড়ালেখা করানোর উদ্যোগটা খুব ভালো লেগেছে। সে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলল, একটু লেখাপড়া না শিখলে মানুষ হবে কি করে? আর মানুষ না হলে দেশটাকে ভালোবাসবে কি করে? অনেকে অনেক কিছু বলে, কিন্তু সত্যিটা কি জানেন? বলে আমার দিকে ফিরে বলল, এই দেশটাকে কেউ ভালোবাসে না, তাই এদের মানুষ হতে শেখাই যাতে অন্তত দেশটাকে ভালোবাসতে পারে। কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা, এরা সারাদিন কি করে? এবার সে একটা হাত পকেটের মধ্যে রেখে অন্য হাতটা দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, সারাদিন ময়লার ভেতর থেকে ছেঁড়া জুতো, বোতল, টিন, প্লাস্টিক কুড়িয়ে দিনের শেষে সেগুলো বিক্রি করে 2টো পেটের ভাত জোগাড় করে। অবাক হয়ে বললাম, এরা স্কুলে যায় না কেন? সেখানেও তো পেট ভরে খাবার পাওয়া যায়। ছেলেটি আমার মুখের দিকে একবার তাকিয়ে মাথাটা নিচু করে বলল, স্কুলে ভর্তি হতে গেলে বাবার নাম লাগে, কিন্তু এরা তো কেউ তাদের বাবার নাম জানে না।
বুঝতে পারলাম বেশিরভাগ পথ শিশুরাই পরিচয়হীন। মনটা খারাপ হয়ে গেল। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে মনে হলো ছেলেটার ফোন নাম্বারটা নিয়ে রাখলে হয়, মাঝে মধ্যে বাচ্চাগুলোকে সাহায্য করা যাবে। কথাটা ভেবে আবার ঘুরে দাঁড়িয়েই দেখি বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? বাচ্চাগুলোর মধ্যে একজন বলল, মামা বললেন আপনাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে। ছেলেটির দিকে তাকালাম, দেখলাম উল্টো দিকে মুখ করে ফোনে কার সঙ্গে কথা বলছে। ওদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের নাম কি? একজন বলল তার নাম লালু, আরেকজনের জয়দেব। যে এগিয়ে এসে তার মামার কথা বলল তার নাম শঙ্কর আর মেয়েটার নাম তানভীর। শঙ্করকে জিজ্ঞাসা করলাম, তোমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কি করে করব? শঙ্কর বলল, কারেন্ট অফ না হলে আমরা প্রতিদিন 8টা থেকে এখানে থাকি, শুধু বর্ষাকাল আর শীত বেশি পড়লে থাকি না। জিজ্ঞাসা করলাম, তখন কোথায় থাকো? বলল মামার ঘরে। বললাম, মামা কোথায় থাকে? সে বলল, এই তো এখানেই, ওই যে বাড়িটা, ওই বাড়িটার একটা ঘরে থাকে। বললাম, তোমাদের মামার সঙ্গে কে কে থাকে? সে বলল, মামা চারিদিকে বইপত্র ছড়িয়ে রেখে একাই থাকে। বললাম, তোমাদের কারো ফোন নম্বর আছে? শঙ্কর বলল, আমাদের তো নেই, তবে মামার আছে। বললাম, তুমি নাম্বার জানো? লালু বলল, আমরা সবাই জানি, মামা বলে রেখেছে কোনো রকম অসুবিধা হলে ওই নাম্বারে ফোন করতে। বললাম, মামার নাম আর নম্বরটা বলো। আমি দীপু, বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন। একা একটা চিলেকোঠার ঘর ভাড়া করে থাকি। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাই। বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পর অনেক ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউতে সিলেক্ট হওয়া সত্ত্বেও টাকা দিতে পারিনি বলে শেষ মুহূর্তে নাম বাদ চলে গেছে। চাকরির অনেক চেষ্টা করেও যখন বুঝতে পারলাম টাকা বা খুঁটির জোর না থাকলে আজকালকার দিনে সেটা পাওয়া খুব মুশকিল, তখন সেই আশা ছেড়ে ডেলিভারি ম্যানের কাজে যোগ দিয়েছি। যে দেশে চাকরির বিনিময়ে শিক্ষাগত যোগ্যতা বিচার করা হয়, সে দেশে ক্লাস 8 পাস যোগ্যতার বিচারের একটা কাজ করি। কাজটাকে কেউ কেউ ছোট বললেও এই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগে। ঘুরে ঘুরে বেড়ানো, নতুন নতুন মানুষের সংস্পর্শে আসা, যোগাযোগ হওয়া। 4 দেওয়ালের মধ্যে 10টা 5টা অফিস করলে আকাশটাকে দেখতে পেতাম না, কিন্তু এখন আকাশটাকে খুব ভালো করে দেখি। যখন মনটা খারাপ হয় তখন কোনো নদীর ধারে অথবা ব্রিজের ওপর দাঁড়িয়ে আকাশটার দিকে তাকিয়ে কোনো মন ভালো করার কবিতা পাঠ করি। মনটা ভালো হয়ে যায়, আবার ডেলিভারি দিতে বেরিয়ে পড়ি। আমার যা কাজ তা সন্ধ্যের আগেই হয়ে যায়। তারপর নিজের ঘরে ফিরে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি 3টে ছেলে মেয়েকে পড়াতে। সেখান থেকে 8টার মধ্যে ফুটপাতে এসে তানভীরদের নিয়ে বসি। আজ একটু অবাক হয়েছি। 2 বছর ধরে ডেলিভারি ম্যানের কাজ করছি, কাউকে দেখিনি গাড়ি থেকে নেমে এসে আলাপ করতে, পথ শিশুদের সঙ্গে কথা বলতে, বিশেষ করে যে কিনা একজন মেয়ে। হঠাৎ জয়দেব বলল, মামা খিদে পেয়েছে, ঘরে যাব? চিন্তায় ছেদ দিয়ে মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা 20। মাথা নেড়ে ওদের যেতে বলল। তারপরে আমার ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। পরদিন অফিসের বস বললেন, দীপুবাবু আপনার নামে পার্সেল আছে। একটু অবাক হয়ে বললাম, আমার নামে পার্সেল? কে কোথা থেকে পাঠিয়েছে? বস বললেন, গ্লোরিয়া ফ্যাশন হাউস থেকে এসেছে। প্যাকেটটা যেহেতু আপনার নামে, আপনি এটা খুলে দেখতে পারেন। একটু দ্বিধা নিয়ে বসের সামনেই প্যাকেটটা খুলে ভেতরের জামা প্যান্টগুলোর সাইজ দেখে মনে হলো সেগুলো শঙ্কর তানভীরদের। মনের ভেতরে প্রশ্ন জাগলো, এই দামি জামা প্যান্টগুলো দিল কে? সারাদিন কাজের চাপে ভুলেই গিয়েছিলাম। বিকেলে হিসেব বুঝিয়ে দিয়ে চলে আসছি, তখন বস বললেন, আপনার প্যাকেটটা নিয়ে যান। প্যাকেটটা হাতে নিয়ে সবে অফিস থেকে বেরিয়েছি, ফোনটা বেজে উঠল। ধরে বললাম, কুইক অনলাইন ডেলিভারি সার্ভিস থেকে বলছি। ও প্রান্ত থেকে একজন মহিলা ফোন করে বললেন, আপনি কি দীপু বলছেন? বললাম, হ্যাঁ ম্যাম। ও প্রান্ত থেকে বললেন, জামা প্যান্টগুলো পেয়েছেন? আমি বললাম, হ্যাঁ। উনি আবার বললেন, ওগুলো আপনার বাচ্চাদের, সাইজগুলো ঠিক না হলে গ্লোরিয়াতে ফেরত পাঠিয়ে সঠিক সাইজগুলো বলে দিলে ওরা আবার পাঠিয়ে দেবে। বললাম, আপনি কে বলছেন ঠিক বুঝতে পারলাম না। ও প্রান্ত থেকে বললেন, ওই যে
দুদিন আগে রাত্রে আপনাদের সঙ্গে দেখা হলো না, আমি সেই ইভা বলছি। আমি চিনতে পেরে বললাম, ম্যাম আপনি নিজে হাতে ওদের দিলে ওরা বেশি খুশি হতো। ও প্রান্ত থেকে ইভা বললেন, না না, তার কোনো দরকার নেই, আপনি দিলেই হবে। ঠিক আছে, এখন ছাড়ছি, পরে আপনাকে ফোন করব। বলে ফোনটা কেটে দিলেন। আমি প্যাকেটটা হ্যান্ডেলে ঝুলিয়ে মোটর সাইকেলটা স্টার্ট দিলাম। ইভা ম্যাম এখন প্রায় সময় অসময় ফোন করেন। কোথায় আছি, কি করছি খবরাখবর নেন। মাঝে মধ্যে অফিস থেকে বাড়ি ফিরবার পথে ফুটপাতে জয়দেব তানভীরদের সঙ্গে সময় কাটিয়ে যান, চা খান। দিন 10 আগে রবিবারে ইভা ম্যাম সকালের দিকে আমি যখন ঘরে ছিলাম না, তখন বাচ্চাগুলোকে সাথে দেখা করে ঘরে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র গুছিয়ে পরিষ্কার করে বসার উপযোগী করে সবার জন্য খাবার আনিয়ে ওদেরকে খাইয়ে চলে যাওয়ার আগে আমাকে ফোন করে বলেছিলেন, আপনার ঘরে আপনার খাবার ঢাকা দেওয়া রইল, এক সময় এসে খেয়ে যাবেন। এই ঘটনার 3 মাস পর বেলা 2:30-3টে হবে, ডেলিভারির কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎই ইভা ম্যাম ফোন করে খুব উদ্বিগ্ন কণ্ঠে বললেন, দীপু আপনি কি খুব ব্যস্ত এখন? ব্যস্ত বলতে আর 2টো ডেলিভারি দিলে হয়ে যাবে বলেই বললাম, কেন? ইভা বললেন, আপনি কি একটু কলেজ রাস্তায় যেতে পারবেন? আমার বোনটা স্কুটি চালিয়ে ফিরছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ও যা বলল, মনে হচ্ছে ওর হাত ভেঙেছে। আপনি যদি ওকে একটু নার্সিংহোমে নিয়ে... কথা শেষ করতে না দিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আপনি ওনার নাম আর কোন জায়গায় আছেন সেটা টেক্সট করে দিন। বলে ফোনটা কেটে দিয়ে কলেজ রাস্তার দিকে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলাম। ঘটনাস্থলে পৌঁছিয়ে দেখলাম স্কুটিটা হেডলাইট ভাঙা অবস্থায় রাস্তার পাশে তখনও পড়ে আছে। একটু দূরে চায়ের দোকানের সামনে একটা মেয়ে বসে, তাকে ঘিরে কিছুটা লোক দাঁড়িয়ে। কাছে গিয়ে দেখলাম মেয়েটির চুড়িদার জায়গায় জায়গায় ছেঁড়া, গায়ের ওড়নাটা দলা করে কোলের উপর রেখে তার উপর ফুলে ওঠা হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে যন্ত্রণাকাতর অবস্থায় বসে আছে। কাছে গিয়ে বললাম, আপনি কি ইতু? ইতু বলল, দিদি কি আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ বলে বললাম, আপনি কি আমার বাইকের পেছনে বসে ডাক্তারের কাছে যেতে পারবেন, নাকি টোটো ভাড়া করব? ইতু যন্ত্রণাকাতর অবস্থায় আমাকে একবার ভালো করে দেখে নিয়ে বলল, আপনার অসুবিধা হবে না তো? সে কথার উত্তর না দিয়ে এগিয়ে গিয়ে স্কুটিটাকে রাস্তা থেকে তুলে দোকানের পাশে রেখে গাড়ি থেকে চাবিটা খুলে পকেটে রেখে পিঠের ব্যাগটার মধ্যে ইতুর বই খাতা ও মোবাইল ঢুকিয়ে বুকের সামনে ঝুলিয়ে ইতুকে বললাম, আপনি দুদিকে পা দিয়ে বসুন। ইতু বলল, হাত ঝুলিয়ে রাখতে পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে। আমি তার ওড়নাটা দিয়ে হাতের তলা দিয়ে পেঁচিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে বললাম, একটু তো যন্ত্রণা হবে, চলুন ডাক্তারের কাছে যাই, ঠিক হয়ে যাবে। আমি ইতু। হাত ভেঙে চায়ের দোকানে বসে যখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলাম, সেই সময় দিদির পাঠানো ছেলেটা সামনে এসে দাঁড়াতেই তাকে দেখে অবাক হয়ে যন্ত্রণা ভুলে ছেলেটাকে লক্ষ্য করছিলাম। ছেলেটা চাউনি চলন বলনের মধ্যে একটা স্মার্ট অথচ সমীহ ভাব আছে। কথাবার্তা শুনলে মনে হয় বেশ শিক্ষিত, অথচ ব্যাগটা দেখে মনে হচ্ছে সে ডেলিভারি ম্যানের কাজ করে। আমার অবাক হওয়ার 2টো কারণ। প্রথম কারণ, আমি কখনো এত সুন্দর চেহারার কোনো ডেলিভারি ম্যান দেখিনি। দ্বিতীয়ত, যে দিদির রাশভারী ভাবের জন্য কেউ তার পাশে ঘেঁষতে সাহস পায় না, সেই দিদির মতো একটা মেয়ের সাথে এই অর্ডিনারি ডেলিভারি ম্যানের কি সম্পর্ক? ছেলেটি আমাকে নার্সিংহোমে না নিয়ে গিয়ে বাইরে থেকে এক্সরে করে হসপিটালের এমার্জেন্সিতে যখন নিয়ে এলো, তখন তাকে বললাম, নার্সিংহোমে না গিয়ে এখানে নিয়ে এলেন কেন? ছেলেটি বলল, আপনার ট্রিটমেন্ট হওয়া নিয়ে কথা, তাছাড়া এখানকার ডাক্তার আমার পরিচিত। বলে আমাকে যে অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়ে গেল, সেই ডাক্তার আমাকে অবাক করে বলে উঠলেন, দীপু কি হয়েছে? জানলাম ছেলেটির নাম দীপু। সে আমাকে দেখিয়ে হাত ভেঙেছে বলে এক্সরে প্লেটটা এগিয়ে দিল। 1 ঘন্টার মধ্যে হাত প্লাস্টার করে দীপু আমাকে বাড়িতে পৌঁছিয়ে খাতা, বই, মোবাইল, ব্যাগ, এক্সরে প্লেট আর ওষুধ দিয়ে চলে গেল। আমি দীপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কলেজে সিনিয়ররা অনেকে অনেকভাবে চেষ্টা করেছে আমার সাথে মেলামেশা করতে, সেখানে তাদেরকে আমার কেউ যোগ্য বলে মনে হয়নি। অথচ এই মোস্ট অর্ডিনারি দীপু যত সময় আমার সাথে ছিল, তত সময় আমার ব্যথা যন্ত্রণা ততটা অনুভব করতে পারিনি।
অথচ সে চলে যেতেই আমার যন্ত্রণা যেন কয়েক গুণ বেড়ে গেল। বুঝতেই পারছি না আজ হঠাৎ করে আমার মনটা এমন অস্থির হলো কেন। কই, আগে তো কখনো এরকম মনে হয়নি। তবে কি আমি এই অর্ডিনারি ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়লাম, নাকি দিদি একে চেনে জানে বলে আমারও এর সম্বন্ধে জানা দরকার? মনে মনে ঠিক করলাম আগে আমার জানতে হবে দিদির সাথে ওর কি সম্পর্ক। দীপুকে বোনের নাম আর এক্স্যাক্ট লোকেশন পাঠিয়ে দিয়ে পরে দুবার ফোন করেছিলাম বোনের খবর জানতে। সেই মুহূর্তে দীপু ফোন না ধরায় চিন্তায় পড়ে গিয়েছিলাম বোনের আর কিছু হয়নি তো। পরে দীপু আমাকে ফোন করে বলল, আপনার বোনের হাতের হাড় ভেঙেছিল, হসপিটালে ডাক্তার সেটা সেট করে প্লাস্টার করে দিয়েছে, এখন সে বাড়িতে। আমি যেন বোনের সঙ্গে কথা বলি বলে ফোনটা কেটে দিয়েছিল। আমি চাইছিলাম দীপু আরেকটু সময় আমার সাথে কথা বলুক, কিন্তু ফোনটা সে কেটে দেওয়াতে মনে হলো দীপু হয়তো আমার স্ট্যাটাস দেখে পিছিয়ে যাচ্ছে। তাই ঠিক করলাম এখন থেকে আমাকে ওর মনের মধ্যে জায়গা করে নিতে হবে। আরও 3 মাস পর যখন আমি দীপুর খানিকটা কাছাকাছি চলে এসেছি, আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে চাইছি, অথচ সে না বোঝার ভান করে এমন করে থাকে বুঝতে পারি না এতদিন আমি কি তার মনের ভিতর কোনো জায়গা করতে পারিনি। সেদিন রাতে তার সাথে দেখা করে যখন আমি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, সে বলল, চলুন আপনাকে গাড়িতে তুলে দিই। যে বোঝালে বোঝে না তার উপর রাগ তো হবেই। তাই সেদিন রাগ করে বলে দিয়েছিলাম, ইডিয়েট। সে একগাল হেসে আমার দিকে তাকিয়ে বলল, আমি সারা জীবন একজন ইডিয়েট হয়ে থাকতে চাই। বললাম, মানে? সে বলল, আসলে ইডিয়েটদের উপর থেকে দেখলে নদীর ঘোলা জলের মতো মনে হয়। কেউই আন্দাজ করতে পারে না সেই ঘোলা জলের তলা দিয়ে কতটা স্রোত বইছে। দীপুর কথা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। গাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, দীপু, তোমার কি খুব কষ্ট? দীপু সে কথার কোনো উত্তর না দিয়ে হাসি মুখে দরজাটা খুলে দিয়ে বলল, সাবধানে যাবেন। কিছু সময় তার দিকে তাকিয়ে থেকে বুঝলাম ও আর কিছু বলবে না। আমি গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ভাবতে লাগলাম দীপুর মনের কথা আমাকে সব জানতে হবে। দীপুর শুধু চেহারাটাই সুন্দর ছিল না, তার স্বভাব, ভেতরকার জ্ঞান আমাকে আকৃষ্ট করত। ভেবে পেতাম না এত জ্ঞান আর এত সুন্দর করে যে ছেলে কথা বলে সে কি করে বেকার থাকে। আস্তে আস্তে এমন হলো দীপুকে একদিন না দেখে তার সাথে কথা না বলে থাকতে পারলাম না। তাকে নিয়ে প্রায় অফিস কামাই করে কাছাকাছি এদিক সেদিক ঘুরতে যেতাম। মাঝে মধ্যে তার ঘরে গিয়ে গল্প কবিতা শুনতে শুনতে কখন যে রাত হয়ে যেত টেরও পেতাম না। এইভাবে চলতে চলতে হঠাৎই একদিন এক রেস্টুরেন্টের মধ্যে বোন ইতুর নজরে পড়ে গেলাম। সেই মুহূর্তে রেস্টুরেন্টের মধ্যে সে কিছু না বললেও পরে বাড়িতে এলে আমাকে সরাসরি বলে বসলো, দীপুকে তার ভালো লাগে, তুই দীপুর লাইফ থেকে সরে যা। কথাটা শোনা মাত্র আমি তার গালে একটা থাপ্পড় দিতেই সে রাগে ক্ষোভে হিংস্র রূপ ধারণ করে বসলো। তারপর বাবাকে গিয়ে সমস্ত ঘটনা জানালো। বাবা সব শুনে আমার বংশ মর্যাদার কথা মনে করিয়ে দীপু কোথায় আর আমি কোথায় সেটা ভালো করে বুঝিয়ে দিলেন। সেই মুহূর্তে আমার ভীষণ কষ্ট হচ্ছিল বংশ মর্যাদা নামক বুলডোজারের চাপে। দুরাত ভালো করে ঘুমাতে পারিনি। পরদিন রবিবার ছিল। ভাবলাম আজ যদি দীপুকে আমার মনের কথা না বলি তাহলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। ফোন করলাম সে কোথায় আছে জানতে। বলল আজ পার্সেল কম থাকায় 1 ঘন্টার মধ্যে ঘরে চলে আসবে। বললাম, ঠিক আছে, তুমি তোমার ঘরে এসো, আমিও আসছি। ঘন্টা দেড়েক পরে আমি সিঁড়ি দিয়ে উঠে দীপুর ঘরের সামনে যখন এলাম তখন দেখলাম দীপুর ঘরের মধ্যে একজন ভদ্রমহিলা তার সাথে কথা বলছেন। পাশ কাটিয়ে ছাদে যেতে যেতে তাদের কথাবার্তা কিছুটা শুনতেও পেলাম। ভদ্রমহিলা চলে গেলে আমি ঘরে ঢুকে দেখলাম দীপু চোখ বন্ধ করে বসে আছে। একটু গলা দিয়ে আওয়াজ করলাম। দীপু চোখ মেলে তাকিয়ে বলল, আসুন। আমি চেয়ারটায় বসে জিজ্ঞাসা করলাম, ভদ্রমহিলাকে? দীপু কিছু সময় চুপ করে থেকে বলল, আমার ছাত্রীর মা। জিজ্ঞাসা করলাম, উনি কি জন্য এসেছিলেন? দীপু জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আমার ছাত্রী তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। কথাটা শুনে কি যে আমার হলো, আমি বলে ফেললাম, আমার যদি পালিয়ে যেতে ইচ্ছা করে। দীপু আমার দিকে তাকিয়ে হাসলো। আমার চোখটা আমার অজান্তে ভিজে উঠল। আমি বললাম, আমি মানুষ না। দীপু খুব গম্ভীর হয়ে গেল। সে বলতে লাগলো, আমার মাধ্যমিক পরীক্ষার আগে বাবার কাজ না থাকার জন্য মাঝে মধ্যে খাবার জুটতো না।
তখন অভাব কাকে বলে আমি খুব কাছ থেকে দেখেছিলাম। খিদেতে যখন খুব কষ্ট হতো তখন পড়ে পড়ে জল খেতাম আর ঢোক গিলতাম। সে সময় কেন জানি সব ছেড়ে ছুড়ে মনটা পালাই পালাই করতো তখন। এই বলে মনকে শক্ত করলাম, যেভাবেই হোক আমাকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবার ইচ্ছা পূরণ করতে হবে বলে বলল। আমার বাবা চাইতেন আমি মাস্টার হই। আজ আমি যথেষ্ট যোগ্য হয়েও স্বীকৃত কোনো স্কুল কলেজের মাস্টার হতে পারিনি, হয়েছি টিউশনি পড়ানোর মাস্টার। একটানা কথাগুলো বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে অন্যদিকে তাকিয়ে সে আবার বলল, নিজের মনকে শক্ত করুন। আপনি একটা ভালো চাকরি করেন আর আমি একজন সামান্য ডেলিভারি ম্যান। কোনোভাবেই আপনি যা ভাবছেন তা হয় না। তাছাড়া আপনার বাবা কখনোই মেনে নেবেন না। এখন আপনার ভালো লাগলেও পরে হয়তো আফসোস হবে, তার থেকে ভুলে যান। দীপুর কথাগুলো শুনে আমি চোখ মুছে বললাম, তুমি ঠিকই বলেছ, আমার মনকে শক্ত করা উচিত। সেই ছোটবেলা থেকে বাবা মা যা বলে এসেছেন তাই করেছি, এখনো করছি। কখনো নিজের মনের কথা শুনিনি। আজ মনে হয় আমার মনের কথা শোনা উচিত বলে চেয়ার থেকে উঠে দুপা এগিয়ে গিয়ে দীপুকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আর একবার তোমার মনটাকে শক্ত করো। মাস্টারি না হোক, তোমাকে ব্যাংকিং পরীক্ষায় বসতে হবে। আমি জানি তুমি সেখানে উত্তীর্ণ হতে পারবে। প্রয়োজনে আমি তোমার পাশ থেকে তোমাকে গাইড করব। দীপু সেই মুহূর্তে কিছু বলতে যাচ্ছিল, আমি তাকে বলতে না দিয়ে তার ঠোঁট দুটোর উপরে একটা আঙুল রেখে বললাম, জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, সেটা ভুলে যাওয়ার জন্য নয়। বলে বললাম, আগামীকাল আমি সব ছেড়ে তোমার এখানে চলে আসব। এখানে কাল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে। তুমি তৈরি হয়ে থেকো, আর লালু, শঙ্কর, তানভীররাও যেন থাকে। বলে দীপুকে ছেড়ে তার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললাম, আজ আমি এখন আসি। সময় খুব কম। বাচ্চাগুলোর নতুন জামা প্যান্টের সাথে আমাদেরও বিয়ের জিনিসপত্র কিনতে হবে।